হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটি নতুন সিরিজ। কর্মসংস্থান পেপারে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রকাশিত হয়েছে সেই পেপারটি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, এটা 15ই ফেব্রুয়ারি 2025-এর কর্মসংস্থান। আমরা দেখে নেব যে কি কি সাম্প্রতিক ঘটনা প্রবাহ রয়েছে। দেখো, 30শে ডিসেম্বর ঘটনা প্রবাহ দেখো। 2025 সালের জানুয়ারি থেকে 2026-এর জানুয়ারির জন্য ভারতের গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউটের তরফ থেকে একটি মর্যাদাপূর্ণ গ্রেট প্লেস টু ওয়ার্ক এই কাজের জন্য দুর্দান্ত তকমা দিয়ে পেয়েছে এবছর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই নিয়ে তারা এই তকমাটি কিন্তু দ্বিতীয়বারের জন্য পেল। এর আগে 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত তারা এই তকমাটা পেয়েছিল। কি তকমা পেয়েছে? গ্রেট প্লেস টু ওয়ার্ক। গ্রেট প্লেস টু ওয়ার্ক এই তকমাটা পেয়েছে কারা? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কেন পাওয়া গেছে? দেখো, তাদের কাজের যে পরিবেশ এবং কর্মীদের ক্ষমতায়ন সহ যেসব মানদণ্ড আছে তার ভিত্তির ওপরে উম, নির্ভর করে কিন্তু গ্রেট প্লেস টু ওয়ার্ক এই তকমাটা কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে দেওয়া হয়েছে। দেখো, প্রথমবারের মতন দেশে তৈরি সার্জিক্যাল রোবট ইনস্টল করা হয়েছে কোথায়? মহারাষ্ট্রের পুনের নোবেল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। মহারাষ্ট্রের পুনের নোবেল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে কিন্তু একটা নতুন সার্জিক্যাল রোবট ইনস্টল করা হয়েছে। সেই যন্ত্রটির নাম হচ্ছে SSI মন্ত্র। যন্ত্রটির 5টি হাত আছে, তাতে 3D ক্যামেরা লাগানো রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করবে সেই স্থানে সুস্পষ্ট 3 ডাইমেনশনাল কিন্তু ছবি তুলতে পারে এই ক্যামেরা। এবং অপারেশনের কক্ষের বাইরে বসেই মনিটরে সেই ছবি এবং ভিডিও দেখেই কিন্তু চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারবেন। রোবটটির হাতের কবজি প্রায় 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই শরীরের যে কোনো জায়গায় পৌঁছে গিয়ে এই অস্ত্রোপচার করবে এবং নিখুঁতভাবে সেলাইও করতে পারবে এই রোবটটি। রোবটটির নাম হচ্ছে SSI মন্ত্র এবং সেটা কোথায় হয়েছে? মহারাষ্ট্রের পুনের নোবেলস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। তারপরের ঘটনা দেখো, চণ্ডীগড়কে 34-31 ব্যবধানে হারিয়ে সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? কেরল। কেরল কিন্তু চণ্ডীগড়কে হারিয়ে সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। 31শে ডিসেম্বরের ঘটনা দেখো, কন্যাকুমারীতে সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন এই কন্যাকুমারীতে সমুদ্রের উপর একটি কাঁচের সেতু উদ্বোধন করেছেন। এই সেতুটি কন্যাকুমারী জেলার বিবেকানন্দ রক মেমোরিয়াল ও 133 ফুট লম্বা তামিল কবি তিরুভাল্লুভার মূর্তি সংযোগ রক্ষা করবে। সেতুটি অনেকটা ধনুকের মতন এবং 77 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 10 মিটার। সামুদ্রিক লবণাক্ত পরিবেশে তৈরি করার জন্য এই সেতুটিকে তৈরি করা হয়েছে। এই সেতুটি সমুদ্রের বাতাসের ক্ষয়রোধকারী প্রভাবও রোধ করতে সক্ষম। এর ফলে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু হাঁটতে পারবে ভ্রমণার্থীরা। সেই জন্য এই কাঁচের একটা সেতুর উদ্বোধন করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন। কোথায়? কন্যাকুমারীতে। এরপরের ঘটনা দেখো, মৃত্যুদণ্ডের বিধান বাতিল করলো কোন দেশ? আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেখো, আফ্রিকা কন্টিনেন্টের যে দেশ জিম্বাবুয়ে, তারা কিন্তু মৃত্যুদণ্ডের যে শাস্তি সেটাকে বাতিল করে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু। দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া এই সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়ে দিয়েছেন। এই নতুন আইন অনুযায়ী যেসব আসামিরা, যেসব দোষীরা এই মুহূর্তে মৃত্যুদণ্ড প্রাপ্ত শাস্তি পেয়েছে, তাদের সবার শাস্তি মৃত্যুদণ্ড থেকে জেল যাত্রায় রূপান্তরিত করা হয়েছে। মানে যেসব উম, আসামিদের অলরেডি ফাঁসি বা মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়ে গেছে, তাদের কিন্তু মৃত্যুদণ্ডের শাস্তিটা রোধ করে দেওয়া হয়েছে, করে যাবজ্জীবন জেল বা জেলের যে শাস্তি আছে সেইটা চালু করে দিয়েছে। মৃত্যুদণ্ডের পুরো বিধানটা, মৃত্যুদণ্ডের যে শাস্তি সেটাই বন্ধ করে দিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। কেন বন্ধ করেছে? দেখো, দেশটির ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে মৃত্যুদণ্ডের এই বিধান চালু করা হয়েছিল। যখন ব্রিটিশ এই জিম্বাবুয়ে ছিল সেই সময় কিন্তু এই মৃত্যুদণ্ডের আইন চলেছিল এবং 2005 সালের ফাঁসি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। লাস্ট 2005-এ তাদের দেশে
জিম্বাবুয়েতে মানে লাস্ট ফাঁসি হয়েছিল ২০০৫ সালে। তারপর থেকে কিন্তু আর ফাঁসি হয়নি এবং এই মৃত্যুদণ্ডের যে আইনটা সেটা টোটালটাই কিন্তু বন্ধ করে দিল আফ্রিকার মহাদেশের দেশ জিম্বাবুয়ে। এই দেখো কেরালকে ১-০ ব্যবধানে হারিয়ে সন্তোষ ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। দেখো সন্তোষ ট্রফি কিন্তু কোন খেলার সাথে যুক্ত তোমরা বলবে? সন্তোষ ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়ন কে হলো এবছর? সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলো বাংলা। এই নিয়ে কিন্তু ৩৩ বার এই বাংলা কিন্তু এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নশিপ জিতেছে। দেখো ১ জানুয়ারির ঘটনা দেখো, চলতি ও ভবিষ্যতের সংস্কার কাজগুলিতে গতি আনতে সর্বসম্মতিক্রমে ২০২৫ সালে সংস্কারের বছর হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। তাহলে ২০২৫ সালকে কিন্তু সংস্কারের বছর হিসাবে পালন করার কিন্তু ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। মূলত ভারতের সশস্ত্র বাহিনীর কারিগরি অগ্রগতি ও যুদ্ধ পদ্ধতিতে আধুনিকতা নিয়ে আসার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগে ভারতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাহলে এই বছরকে তিনি এই হিসাবে গ্রহণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেখো পরের ঘটনা দেখো, ১লা জানুয়ারি থেকে বোরখা সহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা করছে কিন্তু সুইজারল্যান্ড। দেখেছো এটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। সুইজারল্যান্ড কিন্তু বোরখা সহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কেউ এই আইন যদি লঙ্ঘন করে তাকে প্রায় ১,০০০ সুইস ফ্র্যাঙ্ক জরিমানা করা হবে। তবে এই নিষেধাজ্ঞা বিমান বা কূটনৈতিক বা কনসুলার প্রাঙ্গনে প্রযোজ্য হবে না। আর উপাসনালয় মানে যেখানে তোমরা প্রেয়ার করবে, প্রার্থনা মন্দির, মসজিদ সেইসব পবিত্র স্থানে কিন্তু মুখ ঢেকে রাখা যাবে। এই আইনে আরো বলা হয়েছে যে স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত এবং ঐতিহ্যজনিত কারণেও মুখ ঢেকে রাখা যেতে পারে। এছাড়া শৈল্পিক বা বিনোদন বা বিজ্ঞাপনের জন্য মুখ ঢেকে রাখতে কোনো বাধা থাকবে না। তাহলে দেখেছো সুইজারল্যান্ড কিন্তু ১ম দেশ যে নিষেধাজ্ঞা জারি করছে বোরখা সহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাকের উপরে। যদি তারা এরকম ধরা পাওয়া যায়, যদি এই আইন কেউ না মানে তাহলে ৳১,০০০ কিন্তু ফাইন, ১,০০০ সুইস ফাইন। তবে কিছু, কিছু ক্ষেত্রে ছাড় আছে যেমন কলাকুশলী, শৈল্পিক স্থান, বিজ্ঞাপন এবং উপাসনা মানে তোমাদের প্রার্থনা হলে ইত্যাদি স্থানে কিন্তু ছাড় আছে। দেখো আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন এর পাসপোর্ট মুক্ত অবাধ চলাচলের সেনজেন অঞ্চলে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিল রোমানিয়া এবং বুলগেরিয়া। তাহলে রোমানিয়া এবং বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট মুক্ত অবাধ চলাচলের সেনজেন অঞ্চলে যোগ দিল। ৩১শে ডিসেম্বর মধ্যরাতের পর থেকেই এই দুটি দেশ তাদের স্থল সীমান্তে পাসপোর্ট চেকিং বন্ধ করে দিয়েছে। এর ফলে এই দুই দেশের আদিবাসীরা এখন স্থলপথে পাসপোর্ট সমীক্ষা ছাড়াই ওই অঞ্চলের দেশগুলোতে যাতায়াত করতে পারছে। তাহলে বুলগেরিয়া এবং রোমানিয়া এইসব দেশের জন্য যদি বুলগেরিয়া থেকে রোমানিয়া বা রোমানিয়া থেকে বুলগেরিয়া যাতায়াতের জন্য কিন্তু আর পাসপোর্টের কোনো ভেরিফিকেশনই লাগবে না। এর মাধ্যমে কি হচ্ছে বদলে গেল ইউরোপীয় সেনজেন এলাকার মানচিত্র। অর্থাৎ প্রায় ২৭টি সেনজেন রাষ্ট্র থেকে বেড়ে দাঁড়ালো এখন ২৯। সেনজেনের যে রাষ্ট্রের সংখ্যা ছিল ২৭টি এখন সেটা ২৯ কারণ বুলগেরিয়া এবং রোমানিয়া এড হয়ে গেল। সেনজেন হলো কি বা সেনজেন হলো ইউরোপের এমন একটি জোন যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ওইসব দেশের নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিন্তু ভ্রমণ করা যায় যদি সেনজেন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যেসব দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে ২৭টি ছিল, এখন যুক্ত হয়ে গেছে বুলগেরিয়া এবং রোমানিয়া। তাহলে পাসপোর্ট ভেরিফিকেশন ছাড়াই বা পাসপোর্ট ছাড়াই কিন্তু যেকোনো দেশে যাতায়াত করা যাবে ওই ২৭টি বা ২৯টি দেশের মধ্যে। অর্থাৎ ওইসব দেশের সীমানা পাড়ি দিতে আর কোনো চেকিং এর মুখোমুখি হতে হবে না। দেখো ১০ মিনিটের মধ্যে দ্রৌপদী মুর্মু রোগীর দ্বারগোড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি অনলাইন পণ্য সরবরাহী সংস্থা ব্লিঙ্কিট কিন্তু চালু করলো। প্রাথমিকভাবে দেখো ব্লিঙ্কিট কিন্তু ১০ মিনিটের মধ্যে তোমাদের খাবার পৌঁছে দেয়। তাই ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে পৌঁছে দেয় সেটি কিন্তু দ্রৌপদী মুর্মু এই ব্লিঙ্কিটকে উম বা
চালু করলো এই সরাবরি সংস্থাকে দিয়ে। প্রাথমিকভাবে ৫টি অ্যাম্বুলেন্স দিয়ে গুরুগ্রাম শহরে এই পরিষেবা চালু করা হলেও আগামী ২ বছরের মধ্যে তা ভারতের অন্যান্য জায়গাতে প্রসারিত করা হবে বলে জানিয়েছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার আলবিন্দর ধিনসা। ব্লিঙ্কিট অ্যাপ থেকে এই অ্যাম্বুলেন্স বুক করা যাবে। শুনতে পাচ্ছ তোমরা? দেখো, ব্লিঙ্কিট থেকে ১০ মিনিটে যে তোমরা খাবার ডেলিভারি পাও, সেই ব্লিঙ্কিট অ্যাপ থেকেই কিন্তু এবার ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে যাবে তোমরা। প্রথমত চালু করা হয়েছে এটা গুরুগ্রাম শহরে, কিন্তু ভারতের সমস্ত জায়গায় কিন্তু ধীরে, ধীরে ছড়িয়ে পড়বে। দেখো, ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায়, এটা মনে আছে তোমাদের? ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রায় ৪০ বছর পর ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে সরানো হলো ৩৩৭ মেট্রিক টন বর্জ্য পদার্থ। দেখো, বিষাক্ত বর্জ্য প্রায় ৩৩৭ মেট্রিক টন। এটা কিন্তু এই ৪০ বছর পর কিন্তু সরিয়ে ফেলা হলো। আগুন ধরবে না ও কোনো অবস্থাতেই বাইরে বেরিয়ে আসবে না, এমন ১২টি কন্টেনারে এই বিপুল পরিমাণ বর্জ্য সরানো হয়েছে। ভোপাল থেকে ওই বর্জ্য পদার্থ নিয়ে যাওয়া হয় ইন্দোরে। ইন্দোরের কাছে অবস্থিত পিথামপুরে। পিথামপুরে সেই বর্জ্য পদার্থটাকে পোড়ানো হবে। প্রায় ৪০ বছর পর কিন্তু ওই ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর এই যে বর্জ্য পদার্থটা ছিল প্রায় ৩৩৭ মেট্রিক টন, সেটাকে কিন্তু ভোপাল থেকে নিয়ে আসছে পিথমপুরে এবং সেখানে পুড়িয়ে ফেলা হবে। তবে এইগুলো পোড়ানোর জোরে পিথমপুরে কোনো দূষণ হবে না। তবে বর্জ্য পোড়ানো হলে সেখান থেকে ছাইয়ের নমুনা নিয়ে পরীক্ষা চালানো হবে। বর্জ্য পুড়িয়ে যে ছাই হবে তা দ্বিস্তরীয় আবরণে মুড়ে মাটির নিচে পুঁতে ফেলা হবে। ১৯৮৪ সালের ২রা ডিসেম্বর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে যে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল প্রায় ৩,৭৮৭ জনের। ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। তোমাদের মনে রাখতে হবে, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস এই লিক করে কিন্তু প্রায় ৩,৭০০ জনের মতন মারা গেছিল। আজকে ৪০ বছর পর সেই যে বর্জ্য পদার্থ সেটাকে কিন্তু মাটির নিচে পুঁতে ফেলা হচ্ছে বা পুড়িয়ে ফেলা হচ্ছে সেই বর্জ্য পদার্থটাকে। ৩ জানুয়ারির ঘটনা দেখো, মার্কিন পার্লামেন্ট নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসাবে আবার নির্বাচিত হলেন মাইক জনসন। মাইক জনসন মার্কিন যুক্তরাষ্ট্র পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন ফায়েজ আহমেদ কিকদোয়াই। ২০২৫ সালের প্রবাসী ভারতীয় পুরস্কারের জন্য ২৩টি দেশের বসবাসকারী প্রায় ২৭ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এমন প্রবাসী যারা যারা শিক্ষা থেকে শুরু করে ব্যবসা প্রতি ক্ষেত্রেই অসামান্য অবদান রেখেছেন, তাদের এই পুরস্কার দেওয়া হবে। বিদেশের বসবাসকারী ভারতীয়দের সর্বোচ্চ সম্মান কিন্তু এইটি, প্রবাসী ভারতীয় সম্মান। উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর, সেখানে ৮ থেকে ১০ই জানুয়ারি কিন্তু এই অনুষ্ঠানটি হয়েছে। দেখো, ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত গুজরাটের জামনগরে মেরিন ন্যাশনাল পার্ক ও অভয়ারণ্যে ভারতের প্রথম উপকূলীয় ও এডার পাখি শুমারি পরিচালিত হয়েছে। গুজরাট সরকার বন বিভাগ একটি বেসরকারি সংস্থা বার্ড কনজারভেশন সোসাইটির গুজরাটের সহযোগিতায় এই শুমারিটি কিন্তু চালু করেছে। পরের ঘটনা দেখো, এখন ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট খুলতে তাদের বাবা মায়ের সম্মতি বাধ্যতামূলক করা হচ্ছে। দেখো, ১৮ বছরের কম যারা শিশুরা আছে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলছে, ফলে কি হচ্ছে, তাদের পড়াশোনা বা শিক্ষা মান অনেক কমে যাচ্ছে। সেই কারণেই বলছে এখন ১৮ বছরের কম বয়সী যারা শিশুরা আছে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে তাদের প্যারেন্টস বা বাবা মায়ের সম্মতি কিন্তু পারমিশন নেওয়া বাধ্যতামূলক করে দিচ্ছে। এই নিয়ম ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন ২০২৩ এর খসড়া বিধিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যে ডিজিটাল ডেটা সুরক্ষা আইন ২০২৩, সেখানে কিন্তু এই আইন যোগ করা হয়েছে এই আইনটি। এদিন যা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই খসড়া নিয়মগুলিতে জনসাধারণকে আপত্তি বা পরামর্শ দেওয়ার জন্য সরকারের নাগরিক জড়িত প্ল্যাটফর্ম mygov.in এর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর ১৮ই ফেব্রুয়ারির পর এই মতামত বিবেচনা করবে কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার
কিন্তু 18 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে বারণ করছে, মানে তাদের বাবা-মার সম্মতি নিয়ে খুলতে বলছে। ৪ঠা জানুয়ারির ঘটনা দেখো, হলদানিতে ২টি বাগান স্থাপন করেছে উত্তরাখণ্ড বন বিভাগ, যেটি প্রাচীন ভারতীয় মহাকাব্যের উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রদর্শিত হয়েছে। রামায়ণ ভাটিকা ও মহাভারত ভাটিকা নামে পরিচিত। এই বাগানগুলির লক্ষ্য কি? এইসব গ্রন্থগুলিতে নিহিত পরিবেশগত জ্ঞানকে তুলে ধরা। রামায়ণ এবং মহাভারতে যেসব গাছের কথা রয়েছে, সেই গাছগুলোর জ্ঞানকে কিন্তু তুলে ধরা। ১ একর এলাকা জুড়ে এই বিস্তৃত মহাভারত ভাটিকা এবং মহাভারতে উল্লেখিত প্রায় ৩৭টি উদ্ভিদ নিয়ে কিন্তু এই বাগান স্থাপন করা হয়েছে। দেখো, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞানী ডক্টর রাজাগোপাল চিদাম্বরম ৮৮ বছর বয়সে মারা গেলেন। ১৯৭৫ সালে থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ভারতের পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭৫ সালে পোখরান-1 পরীক্ষার সময় তিনি কোঅর্ডিনেটর ছিলেন। ১৯৯৮ সালের পোখরান-2 এর প্রস্তুতির সময়ও তিনি কোঅর্ডিনেটর ছিলেন। তাহলে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর রাজাগোপাল চিদাম্বরম তিনি মারা গেলেন। ১৬ই জানুয়ারি দিনটিকে লোকপাল দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় লোকপাল। ২০২৪ সালের ১৪ই মার্চ এই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনটি পালনের লক্ষ্য হচ্ছে কি? প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধিতে লোকপালের ভূমিকা সম্পর্কে যে সচেতনতা, সেটাকে বাড়িয়ে তোলা। প্রত্যেক বছর প্রথমবার এবছরে ১৬ই জানুয়ারি কিন্তু এই লোকপাল দিবস পালন করা হয়েছে। ১৬ই জানুয়ারি লোকপাল দিবস পালন করা হয়েছে। দেখো, প্রতি বছর 3 জানুয়ারি সাবিত্রীবাই ফুলে জন্মবার্ষিকীকে মহিলা শিক্ষক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু তেলেঙ্গানা সরকার। তাহলে 3 জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী হিসাবে মহিলা শিক্ষক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। প্রয়াত সমাজ সংস্কারক ও নারী শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তেলেঙ্গানার রাজ্য সরকার। ৫ই জানুয়ারি ঘটনা দেখো, বিশ্বের ৩য় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক পরিণত হয়েছে ভারত। ওয়ার্ল্ডের 3rd মেট্রো নেটওয়ার্ক, লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক কিন্তু ভারত। প্রায় ১,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই মেট্রো রেলের পথ। এদিন দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করেন মোদি। এছাড়াও দিল্লি গাজিয়াবাদ মিরাট রুটের নমো ভারত করিডোরের প্রায় ১৩ কিলোমিটারের একটি অংশেরও উদ্বোধন করেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। আর এর জেরেই কিন্তু রেকর্ড গড়েছে ভারত। প্রায় 3rd র‍্যাংক করছে ওয়ার্ল্ডের মেট্রো নেটওয়ার্কের মধ্যে। ভারত ৩য় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। বিশ্বের সবথেকে বড় মেট্রো নেটওয়ার্ক কিন্তু রয়েছে চীনে। এরপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে ৩য় স্থানে রয়েছে ভারত। ২০২৩ সালে কবিতার জন্য মর্যাদাপূর্ণ গঙ্গাধর জাতীয় পুরস্কার পেলেন ওড়িশি কবি প্রতিভা শতপথী। প্রতিভা শতপথী কিন্তু ২০২৩ সালের কবিতার জন্য গঙ্গাধর জাতীয় পুরস্কার পেয়েছেন। সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হয়েছে। গঙ্গাধর জাতীয় পুরস্কার পেয়েছেন প্রতিভা শতপথী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম সম্মানে সম্মানিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম এই পুরস্কার পেয়েছেন কিন্তু মেসি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের ক্লাব ইন্টার প্রিমিয়ার খেলা খেলবেন মেসি। প্রথম আর্জেন্টাইন ফুটবলার তিনি, যিনি এই সম্মান পেয়েছেন। ৬ জানুয়ারি দেখো, উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হলেন আশিস নৈথালি। সিকিমের সোংরে জেলায় দেশের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় এই মৎস্য ক্লাস্টারটি উদ্বোধন করছেন পশুপালন ও মৎস্য মন্ত্রী রাজীব রঞ্জন। রাজ্যের সরকারি
স্কুলে শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য গুণোৎসব ২০২৫ এই ধাপ চালু করলো আসাম সরকার। গুণোৎসব ২০২৫, যার অধীনে ১১টি জেলায় প্রায় ১৬,০০০ সরকারি স্কুলের ১৪ লাখ শিক্ষার্থীর কর্মক্ষমতাকে মূল্যায়ন করা হবে। এই উদ্যোগটি রাজ্যের সব সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করবে। তাহলে গুণোৎসব ২০২৫ এইটি চালু করেছে আসাম সরকার তাদের শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য। দেখো ৭ই জানুয়ারির ঘটনা দেখো, তৃতীয়বারের মতন ঘানার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জন মাহামা। জন মাহামা ঘানার প্রেসিডেন্ট থার্ড টাইমস। সর্বসম্মতিক্রমে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবার হচ্ছেন বাহাদুর সিং সাগু। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ১১তম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ভি নারায়ণ। সেই সঙ্গে মহাকাশ বিভাগের সচিব হিসাবেও নিযুক্ত তিনি। তাহলে ইসরো ভারতের মহাকাশ গবেষণার ১১তম চেয়ারম্যান হলেন ভি নারায়ণ এবং তিনি মহাকাশ বিভাগেও যুক্ত। তপশিলি উপজাতি শিক্ষার্থীদের শিক্ষা প্রচারের জন্য শহীদ মাথো সিং হাতখরচা প্রকল্প চালু করলেন উড়িষ্যা সরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো নবম ও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া তপশিলি উপজাতি শিক্ষার্থীদের এককালীন ৫,০০০ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্কুল ছুটের হার কমানো। যাদের বার্ষিক পরিবার আয় ২.৫ লাখের নিচে, তাদের কিন্তু এই শহীদ মাধব সিং খরচা প্রকল্প উড়িষ্যা সরকার দেবে। বন দখল, অবৈধ গাছ কাটা, চোরা শিকার এবং বনাঞ্চলে অনুমোদিত প্রবেশ এই রোধ করতে এগুলোকে বন্ধ করার জন্য গুরুদক্ষী নামে একটি অনলাইন এফআইআর সিস্টেম চালু করছে কর্ণাটক বন বিভাগ। এটি বন্যপ্রাণী ও বন সংক্রান্ত অপরাধের দমনের জন্য অনলাইন এফআইআর সিস্টেম। তাহলে অনলাইন এফআইআর সিস্টেম গুরুদক্ষী এটা চালু করছে কোন সরকার? কর্ণাটকের বন বিভাগ। ভারতের প্রাথমিক পর্যায়ে হাঁপানি পরীক্ষা করার লক্ষ্যে ক্লিপ এয়ার নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিপলা। সিপলার একটা হাঁপানি পরীক্ষার জন্য একটা নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে ক্লিপ এয়ার। ৮ই জানুয়ারি দেখো, জম্মু কাশ্মীরের রেল যোগাযোগ বাড়ানোর জন্য আঞ্জি খাত সেতুতে একটি টাওয়ারের ওয়াগনের পরীক্ষামূলক অভিযান সফলভাবে সম্পূর্ণ করল ভারতীয় রেল। এটি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত ভারতের প্রথম কেবল স্টেড রেল সেতু। এটি উধমপুর, শ্রীনগর, বারমুল্লা রেল লিঙ্ক প্রকল্পের একটি অংশ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং এর নামে রাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাচল প্রদেশের সরকার। হিমাচল প্রদেশের সরকার কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নামে তাদের এই বিখ্যাত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নাম কিন্তু রাখবে। এখন থেকে এই প্রতিষ্ঠানের নাম হবে ডক্টর মনমোহন সিং ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সিমলায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সভাপতিত্বে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো এই ছিল ডিটেলস এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। আজকের সংখ্যা অনুযায়ী এত পর্যন্তই রয়েছে। পরবর্তী সংখ্যায় আমরা পরের পৃষ্ঠে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।